হ্যালো মুভি লাভার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি অসাধারণ একটি কোরিয়ান রোমান্টিক মুভি। আজকের গল্পে কয়েকটা ভিন্ন ভিন্ন ভালোবাসার গল্প একসঙ্গে দেখানো হয়েছে, যেগুলো পরবর্তীতে গিয়ে একই জায়গায় মিলিত হবে। দুষ্ট মিষ্টি এই রোমান্টিক কমেডি মুভি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। গল্পের শুরুতেই আমরা সুজিন নামের একটা মেয়েকে দেখতে পাই। তার সঙ্গে একজন জ্যোতিষী কথা বলছিল। সে সুজিনকে বলে খুব তাড়াতাড়ি তাকে কেউ একজন প্রপোজ করবে। এই কথা শুনে সুজিন অনেক খুশি হয়ে যায়, কেননা সুজিন মনে করছিল তার বন্ধু ইয়ং তাকে প্রপোজ করবে। এরপর সেই জ্যোতিষী যখন হোটেল থেকে বাইরে বেরিয়ে আসে, তখন হোটেলের গার্ডের সঙ্গে জ্যোতিষীর কথা হয়। আর এই গার্ডেরও কিছু কাহিনী রয়েছে, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। জ্যোতিষী যখন গাড়িতে করে যাচ্ছিল, তখন সে দেখতে পায় সেই গার্ডের সঙ্গে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মানে তার জীবন ভবিষ্যতে কেউ একজন আসবে। এরপর দেখা যায় সুজিন তার বন্ধুদের সঙ্গে একটা রেস্টুরেন্টে আসে, আর এখানে আমরা জানতে পারি তাদের একটা গানের ব্র্যান্ড আছে এবং সেখানে সুজিন গান গাইতো। আর এখানে আমরা ইয়ংকে দেখতে পাই, যাকে সুজিন মনে মনে পছন্দ করত। এরপর দেখা যায় তারা সবাই মিলে ইয়ং এর বাড়িতে যায়, আর এখানে ইয়ং সুজিনকে বলে কয়েকদিন পর আমার বিয়ে হতে চলেছে, তোমাকে আমার বিয়েতে গান গাইতে হবে। এই কথা শুনে বেচারি সুজিন তো আকাশ থেকে পড়ে, কেননা সে ভেবেছিল ইয়ং তাকে পছন্দ করে। সে মনের দুঃখে সেখানে অনেক বেশি লাল পানি খেতে থাকে, যার ফলে সেখানেই সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ইয়ং তাকে বাড়িতে পৌঁছে দিচ্ছিল। সেখানে সুজিন বলে সত্যি কি তুমি বিয়ে করবে? তখন ইয়ং বলে হ্যাঁ, নিউ ইয়ারের আগে আমি বিয়ে করে নেব, আর আমার বিয়েটা তুমি যে হোটেলে কাজ করো সেখানেই করতে চাই। এই সকল কথা শুনে সুজিন অনেক কষ্ট পায়। সুজিনের নিজের বলতে তার একমাত্র ভাই ছিল। এরপর আমরা সুজিনের ভাইকে দেখতে পাই, সে স্কুলে ছিল। তখন সেখানে তার বন্ধুরা এসে বলে দোস্ত, আমরা না একটা মেয়েকে দেখে ক্রাশ খেয়ে গেছি, আমরা তাকে প্রপোজ করতে চাই। আর তখনই সেই মেয়েটাও তাদের সামনে দিয়ে যায়, আর এই মেয়েটার নাম হচ্ছে লি। আর এখানে অবাক করার বিষয়, সুজিনের ভাই মানে পার্ক সেই মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গে সে নিজেও ক্রাশ খেয়ে যায়। এরপর আমরা ক্যাং নামের একটা ছেলেকে দেখতে পাই, সে গান গাইতো। আর কিছুদিন পর অ্যামরোজ হোটেলে তার একটা অনুষ্ঠান ছিল, মানে যেখানে ইয়ং কাজ করত। আর এই হোটেলটা নিয়েই কিন্তু পুরো কাহিনী, মানে প্রত্যেকটা ক্যারেক্টার শেষে গিয়ে এই হোটেলে এসে এক হবে। তো এই বিষয়টা তোমরা একটু খেয়াল রেখো। সেখানে আমরা ক্যাং এর ম্যানেজারকে দেখতে পাই, সে তার সকল টাকা দিয়ে ক্যাংকে একটা ভালো সিঙ্গার বানাতে চায়। এরপর ক্যাং যখন তার প্র্যাকটিস শেষ করে বাড়ি ফিরছিল, তখন দেখা যায় তার ফ্যান ফলোয়াররা তার জন্য অপেক্ষা করছিল। যখনই ক্যাং বাইরে আসে, তখন সকলে তার সঙ্গে ছবি তোলার চেষ্টা করে। অনেক চেষ্টা করে তারা গাড়িতে ওঠে। সেখানে তার ফ্যান ফলোয়াররা বলতে থাকে তোমার এই গাড়িটা পুরনো হয়ে গেছে, তোমার এখন নতুন একটা গাড়ি কিনে নেওয়া উচিত। এরপর তারা যখন বাড়ি যাচ্ছিল, তখন ক্যাং তার ম্যানেজারকে বলে আমাদের একটা নতুন গাড়ি নেওয়া উচিত। তখন ম্যানেজার বলে আর কয়েকটা অনুষ্ঠান হয়ে যাক, সেখান থেকে আমরা যা টাকা পাবো তার থেকে একটা গাড়ি কিনে নেব। এরপরের দিন আমরা সেই গার্ডকে দেখতে পাই, যাকে কিনা গল্পের শুরুতে দেখেছিলাম। তখন সেখানে একটা মহিলা আসে, যাকে দেখে গার্ড অবাক হয়ে যায় এবং তার দিকেই তাকিয়ে থাকে। তখন সেই মহিলাটি বলে আমাকে চিনতে পারছো? তখন গার্ড বলে কেমন আছো তুমি, অনেকদিন কেটে গেল তাই না? এই কথা শুনে দুজনেই অনেকটা ইমোশনাল হয়ে পড়ে, যেখান থেকে আমরা বুঝতে পারি এদের মধ্যে আগে কোনো না কোনো সম্পর্ক তো ছিলই। এরপর সেই মহিলাটা হোটেলের ভিতরে চলে যায়। এরপর আমরা হোটেলের ভিতরে একজন ডক্টরকে দেখতে পাই, সে প্রায় এখানে অনেক মেয়েদের সঙ্গে দেখা করতে আসতো, কিন্তু কেউ তাকে পছন্দ করতো না। আর আজকেও সে এখানে একটা মেয়ের সঙ্গে দেখা করতে আসে। ডক্টর যে মেয়েটার সঙ্গে দেখা করতে এসেছিল, সে যখন ওয়াশরুমে যায়, তখন সেখানেই সুজিনও ছিল। সেই মেয়েটা তার বন্ধুর সঙ্গে কথা বলছিল, সেখানে সে বলছিল তার কিরকম ছেলে পছন্দ। সেই অনুযায়ী ইয়ং সেই ডক্টরকে একটা চিঠি লিখে দেয়, যেন সে সেই কাজগুলোই করে, তাহলে সেই মেয়েটা তাকে পছন্দ করবে। কিন্তু সেই ডক্টর সুজিনের কথার উল্টো কাজগুলো করে, যার ফলে সেই মেয়েটা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সুজিনের কাছে তার বন্ধু ইয়ং কল করে, ইয়ং তাকে একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে। এরপর সুজিন সেখানে গেলে ইয়ং তাকে তার গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর এর সঙ্গে ইয়ং কিছুদিন পর বিয়ে করবে। ইয়ংকে সেই মেয়েটার সঙ্গে দেখে সুজিন অনেক কষ্ট পায়। এরপর আমরা পার্ককে দেখতে পাই, সে স্কুলে তার বন্ধুদের সঙ্গে আলোচনা করছিল। পার্ক বলে আমি লিকে প্রপোজ করতে চাই। তখন তার বন্ধুরা বলে তোর আগে আমরা ওকে দেখেছি, তাই প্রপোজ করতে হলে আমরাই প্রথমে করব, তারপরে তুই করবি। আর এই বিষয়ে তারা সকলেই রাজি হয় এবং তারা প্রপোজ করার জন্য স্কুলের বাইরে আসে। তখন তারা তাদের স্কুলের মাঠে দুজন বয়স্ক মানুষকে দেখতে পায়, যারা কিনা বল দিয়ে খেলা করছিল। আর এই দুজন অন্য কেউ নয়, সেই গার্ড এবং সেই মহিলা, যে কিনা কিছুদিন আগে সেই গার্ডের সঙ্গে কথা বলেছিল। আসলে তারা দুজন এই স্কুলে পড়েছিল, তাই তাদের পুরনো স্মৃতি মনে করার জন্য তারা স্কুলটা ঘুরে ঘুরে দেখছিল।
দেখছিল। সেখানে সেই মহিলা বলে, আর কিছুদিন পর আমার মেয়ের বিয়ে হতে চলেছে। তখন গার্ডের অতীতের একটা কথা মনে পড়ে যায়। কোনো এক কারণে তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। সেখানে সেই মহিলা এসে বলেছিল তার পরিবার থেকে জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছে, আর সে তার পরিবারের বিরুদ্ধে যেতে পারবে না। এই বলে সে সেখান থেকে চলে গিয়েছিল। এদিকে আমরা পার্ক এবং তার বন্ধুকে দেখতে পাই। তারা লিকে প্রপোজ করার জন্য লির কাছে যায়। পার্ক লিকে দেখে তাকে হাত নাড়িয়ে হাই বলে। লিও তখন পার্ককে হাই বলে। এটা দেখে পার্কের বন্ধুরা তো মনে করতে থাকে লি হয়তো পার্ককে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, সবকিছু বাদ দিয়ে তারা এক এক করে লিকে প্রপোজ করে, কিন্তু সবাইকে লি এক এক করে রিজেক্ট করে দেয়। এরপর লি পার্কের কাছে এসে বলে, তুমি কেন আমাকে প্রপোজ করলে না? তখন পার্ক বলে, আমি তো এখানে তোমাকে প্রপোজ করতে আসিনি। মানে সে লির উপর একটু পার দেখায়, বলে আমি তো শুধু আমার বন্ধুদের সঙ্গে এখানে এসেছিলাম। এটা শুনে লি একটু খুশি হয়, মানে তাকে অন্য ছেলেদের থেকে একটু আলাদা ভাবে, এবং সে পার্কে নিউ ইয়ারের শুভেচ্ছা জানায়, যেটা দেখে পার্কের বন্ধুরা তো আরো অবাক হয়ে যায়। এরপর দেখা যায় সুজিন এবং ইয়ং এর গার্লফ্রেন্ড কথা বলছিল। সেখানে ইয়ং এর গার্লফ্রেন্ড বলে ইয়ং এখনো তাকে প্রপোজ করেনি, সে অনেক লাজুক প্রকৃতির। সেখানে ইয়ং এর গার্লফ্রেন্ড ইয়ং এর জন্য একটা প্লেট নিতে চায়। তখন সুজিন তাকে অন্য একটি প্লেট দেখিয়ে বলে, এটা ইয়ং এর অনেক পছন্দের ডিজাইন, তুমি এটা নিতে পারো। এবং ইয়ং যখন সেখানে আসে দেখা যায় সেই প্লেটটা ইয়ং এর অনেক ভালো লাগে। এরপর সুজিন ইয়ংকে নিয়ে একটু দূরে যায় এবং বলে, তুমি এখনো কেন তোমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করোনি? কিছুদিন পর তো তোমাদের বিয়ে হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি তাকে প্রপোজ করে নাও। এরপর আমরা ক্যাংকে দেখতে পাই। তার কাছে একটা কোম্পানি থেকে কিছু লোক আসে তাদের কোম্পানির হয়ে একটা অফার নিয়ে। তারা ক্যাংকে তাদের কোম্পানির সঙ্গে পার্মানেন্ট ভাবে কাজ করতে বলে। এরপর তারা সেখান থেকে চলে গেলে ক্যাং এর ম্যানেজার তার কাছে আসে এবং বলে, তুমি এই কোম্পানির লোকদের চিনতে পেরেছো? এই কোম্পানির সাথে আমরা এর আগেও কাজ করেছিলাম। একবার এক কনসার্টে তুমি গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলে, তখন তারা জোর করে তোমাকে গান গাইতে বাধ্য করেছিল। তাই আমার মনে হচ্ছে তোমার এই কোম্পানিতে কাজ না করাই ভালো। এরপর দেখা যায় ক্যাং তার কনসার্ট শুরু করে দেয়। সেখানে সকলেই এনজয় করে। এরপর আমরা ক্যাং এর ম্যানেজারকে একটা রেকর্ডিং স্টুডিওতে দেখতে পাই, আর এখানেই কাজ করতে ইয়ং। ইয়ং বলে ক্যাং অনেক ভালো গান গাইতে পারে, আর তার গানের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে থাকে। তখন ম্যানেজার বলে সে অনেক কষ্ট করে আজ এই পর্যন্ত এসেছে, আর এখানে ম্যানেজার ক্যাং এর জীবনের কষ্টকর দিকগুলো বলে যে কিভাবে সে আজ এই পর্যন্ত এসেছে। এদিকে আমরা গার্ড এবং মহিলাকে দেখতে পাই। তারা একটা জায়গায় ঘুরতে এসেছিল। সেখানে গার্ড তাকে কথার মাধ্যমে বোঝায় যে সে তাকে বিয়ে করতে চায়। তখন সেই মহিলা বলে, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কি বলতে চাও, আমি তোমার বিষয়টা ভেবে দেখব। এরপর আমরা ইয়ংকে দেখতে পাই। সে সুজিনের হোটেলে এসেছিল, কেননা সে আজকে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে। সুজিনকে সে একটা রিং দেখিয়ে বলে, এটা দিয়ে আমি আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চাই এবং সারপ্রাইজ দিতে চাই। যেগুলো শুনে সুজিনের তো মন খারাপ হয়ে যায় এবং সে জেলাস ফিল করতে থাকে। যাই হোক, সুজিন আর সহ্য করতে না পেরে ইন্টারনেটে দেখতে থাকে কিভাবে কোনো মেয়েকে প্রপোজ করলে সে রাজি হবে না, মানে জঘন্য একটা প্রপোজের স্টাইল খুঁজে বের করে। সেই অনুযায়ী সুজিন ইয়ংকে প্রপোজ করতে বলে, কিন্তু অবাক করার বিষয় এই প্ল্যানটা উল্টো হয়ে যায়। মানে ইয়ং এর গার্লফ্রেন্ডের এই স্টাইলটা অনেক ভালো লাগে, সে ইয়ংকে জড়িয়ে ধরে। বেচারি সুজিন কি ভাবলো আর কি হলো, মানে সুজিনের প্ল্যান এখানে পুরোপুরি নষ্ট হয়ে যায়। সুজিন মন খারাপ করে বাড়ি ফিরে আসে। সেখানে তার ভাইও ছিল। তারা দুজন মিলে টিভি দেখছিল, যেখানে টিভিতে বলা হয় এই বক্স থেকে পোস্ট করলে তা 1 বছর পর সেই লোকের কাছেই পৌঁছানো হয়। মানে ধরো তুমি আজকে একটা চিঠি লিখে সেই পোস্ট বক্সে দিলে, তাহলে ঠিক 1 বছর পরে এই একই দিনে সেই চিঠিটা তুমি যার কাছে পাঠিয়েছো তার কাছে পৌঁছে যাবে। আর সুজিনের কাছেও একটা চিঠি চলে আসে। তখন তার 1 বছর আগের কথা মনে পড়ে, যেখানে সে আর ইয়ং তাদের দুজনের মনের কথা সেই চিঠিতে লিখেছিল এবং সেই বক্সটাতে রেখে এসেছিল। আর আজ 1 বছর পর ইয়ং এর লেখা সেই চিঠিটা সুজিনের কাছে পাঠানো হয়েছে। সুজিন সেই চিঠিটা পড়ে। সেখানে ইয়ং লিখেছিল, তুমি যখন এই চিঠিটা পাবে তখন অনেকটা সময় পার হয়ে যাবে, তখন হয়তো তোমার একজন বয়ফ্রেন্ড থাকবে এবং তুমি তার সঙ্গে অনেক সুখে থাকবে, আর আমি সবসময় তোমার বন্ধু হয়ে এভাবেই তোমার পাশে থাকবো। আর এটা পড়ার পরই সুজিন তার ভাই পার্কের কাছে যায় এবং সে বলে যে করেই হোক ইয়ং এর কাছে সেই চিঠিটা যেন না পৌঁছতে পারে। মানে ইয়ং এর লেখা চিঠি তো সুজিনের কাছে পৌঁছে গেছে, তার মানে সুজিনের লেখা চিঠিটাও ইয়ং এর কাছে পৌঁছে যাবে। এই জন্য সে তার ভাইকে বলে যে করেই হোক ইয়ং এর কাছে পৌঁছানোর আগেই সেই চিঠিটা নিয়ে আসতে। কথা মতো পার্ক অনেক কষ্ট করে সেই চিঠিটা খুঁজে বের করে। এরপর সে তার বোনকে পড়ে শোনাতে থাকে 1 বছর আগে এই চিঠিতে সে কি লিখেছিল। সুজিন সেখানে লিখেছিল, জানি না এই চিঠিটা পাওয়ার পর আমাদের দুজনের সম্পর্ক কেমন হবে, তখন কি আমি তোমাকে প্রপোজ করতে পারবো নাকি তুমি অন্য কাউকে ভালোবাসবে, যেটা দেখে আমি কষ্ট পাবো, কিন্তু যাই হয়ে যাক না কেন আমি সবসময় তোমাকেই ভালোবাসবো। এগুলো পড়ে পার্ক তার বোনের ওপর মজা নিতে থাকে। এরপর আমরা ক্যাংকে দেখতে পাই। সেই কোম্পানি ক্যাং এর সঙ্গে চুক্তি করার জন্য আসে। ক্যাং তখন সেই কাগজটা তার ম্যানেজারকে দিয়ে বলে, তুমি এটা খুলে দেখবে না, শুধু তোমার কাছে রেখে দিবে। এরপর সে সেখান থেকে চলে গেলে ম্যানেজার সেই কোম্পানির লোকের সঙ্গে কথা বলছিল। সে বলে, আমি ক্যাং এর ম্যানেজার, আমাকে কাগজ না দিয়ে তুমি কেন ক্যাংকে কাগজ দিয়েছো? তখন সেই লোকটা বলে, ক্যাং নিজেই তাদেরকে এই কাগজটা নিয়ে আসতে বলেছে। তখন ম্যানেজার মনে করে ক্যাং হয়তো তাকে আর ম্যানেজার হিসেবে চায় না। এজন্য ম্যানেজার সেই লোকটাকে বলে, ক্যাং মাসে 2 থেকে 3টা অনুষ্ঠান করে এবং সে নিজের গান নিজের মতো করে গাইতেই পছন্দ করে এবং সে ঠিকভাবে
ঠিকভাবে খাবারও খায় না, এই সব কিছু যেন তারা খেয়াল রাখে। এটা বলে সে সেখান থেকে চলে আসে। মানে ম্যানেজার তো মনেই করছিল ক্যাং তাকে হয়তো আর ম্যানেজার হিসেবে রাখবে না, তাই সে সবকিছু সেই লোকটাকে বুঝিয়ে চলে আসে। এদিকে আমরা গার্ড এবং সেই মহিলাকে দেখতে পাই, তারা সেখানে কথা বলছিল। সেখানে মহিলাটি বলে, যদি বছরের প্রথম দিন তুষারপাত হয় তাহলে আমি তোমার সঙ্গে থাকবো, নয়তো আর কখনোই তোমার সামনে আসবো না। এদিকে দেখা যায় ক্যাং এর কনসার্ট শেষ হওয়ার পর শেষবারের মতো তার ম্যানেজার তাকে নিয়ে বের হয়ে আসে, আর সে মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল। এরপর দেখা যায় ক্যাং হোটেলের রেডিওতে বলে, আজ বছরের শেষ দিন, খুব তাড়াতাড়ি এই বছরটা শেষ হয়ে গেছে। অনেকের কাছেই এই বছরটা খুব সুন্দর এবং মধুরময় ছিল, কিন্তু অনেকের কাছে কষ্টকর আর বেদনাময় হতে পারে। যাই হোক না কেন, আমাদের জীবনে থেমে থাকলে চলবে না, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তাই পিছনের দুঃখ কষ্ট ভুলে গিয়ে নিজের ভবিষ্যৎ ঠিক রাখতে হবে। এরপরের দিন গার্ড এবং সেই মহিলাটি অপেক্ষা করতে থাকে যে বছরের এই প্রথম দিনে তুষারপাত হয় কিনা। আর তখনই সেখানে গল্পের শুরুতে দেখানো সেই জ্যোতিষী আসে, এবং সে যখন গার্ডকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তখন সে বলে, তোমার সঙ্গে এখানে কারো একজন থাকা উচিত, আমার ভবিষ্যৎবাণী কখনোই ভুল হতে পারে না। অন্যদিকে দেখা যায় ক্যাং যখন বাড়ি ফিরছিল তখন সে তার ম্যানেজারকে বলে, আজ থেকে তোমাকে এই গাড়ি আর চালাতে হবে না। তখন ম্যানেজার অনেক কষ্ট পায় এবং ক্যাংকে সেই গাড়ির চাবিটা দিয়ে সেখান থেকে কান্না করতে করতে চলে আসছিল। কিন্তু তখনই ম্যানেজারকে অবাক করে দিয়ে ক্যাং অন্য একটা নতুন গাড়ির চাবি ম্যানেজারকে দেয়, এবং সে বলে, আমি সেই কোম্পানির সঙ্গে চুক্তি করিনি, কারণ আমি জানি তারা এর আগে আমার সঙ্গে কি করেছিল, আর তুমি আমার জন্য কি করেছো। আমি কখনই তোমাকে ছাড়া অন্য কাউকে ম্যানেজার বানাবো না। এগুলো শুনে ম্যানেজার অনেক খুশি হয়ে যায়। এবার হোটেলের ভিতরের কাহিনী দেখানো হয়, যেখানে ইয়ং তার গার্লফ্রেন্ডকে বিয়ে করছিল, আর তার গার্লফ্রেন্ড অন্য কেউ নয়, আমরা গার্ডের সঙ্গে এতদিন যে মহিলাকে দেখেছিলাম সেই মহিলার মেয়ে হচ্ছে ইয়ং এর গার্লফ্রেন্ড। আর সে একবার তো বলেইছিল যে তার মেয়ের কিছুদিন পর বিয়ে হবে, আর সেই মহিলাটি সেখানেই ছিল। তখন বাইরে থেকে গার্ড ভিতরে আসে, তখন সেই মহিলাটি গার্ডকে দেখেই বুঝতে পারে বাইরে তুষারপাত হয়েছিল। তখন তারা দুজনেই একে অপরকে দেখে অনেক খুশি হয়। এদিকে ইয়ং এর কথা মতো সুজিন ইয়ং এর বিয়েতে গান গাইতে শুরু করে। এক পর্যায়ে মনের কষ্টে সে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর ইয়ং সুজিনের কাছে আসে এবং তার সঙ্গে কথা বলতে শুরু করে। সেখানে সে বলে, আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু কখনোই নিজের মনের কথা বলতে পারিনি। এই কথা শুনে সুজিনও বলে, আমিও তোমাকে পছন্দ করতাম, কিন্তু কখনোই বলতে পারিনি, কিন্তু এখন যা হবার হয়ে গেছে। তারা দুজনেই নিজেদের ভাগ্য মেনে নিয়েছে। এদিকে আমরা পার্কে স্কুলে দেখতে পাই, স্কুলের সবাই তাদের দুজনের কথা জানতে পেরেছে। মানে পার্ক যে লিকে পছন্দ করতো সেই কথা। সকল স্টুডেন্টরা মিলে তাদেরকে একটা জায়গায় নিয়ে আসে। সেখানে লি বলে, তুমি আমাকে কি বলতে চাও। পার্ক শেষ পর্যন্ত তাকে প্রপোজ করে দেয়। এদিকে দেখে যায় ইয়ং এর বিয়ের বাকি কাজ সম্পূর্ণ হচ্ছিল। সুদিন সেখানে থাকতে না পেরে বাইরে চলে আসে। সেখানে ডক্টরকে দেখা যায়, আর এবার ডাক্তার যা বলে তা সবাইকে অবাক করে দেয়। ডাক্তার বলে, আমি হোটেলে মেয়েদের সঙ্গে দেখা করতে আসতাম না, আমি আসলে তোমাকে দেখতে আসতাম। আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু কখনো বলতে পারিনি, আর এর জন্য আমি মেয়েদেরকে দেখার নাম করে এখানে আসতাম এবং ইচ্ছে করে তাদের সঙ্গে এমন ব্যবহার করতাম যেগুলো দেখে তারা আমাকে রিজেক্ট করে দিত। আর ফাইনালি সে সুজিনকে তার মনের কথা বলে দেয়। এরপর দেখা যায় সেই গার্ড এবং মহিলাটি এক হয়ে যায়, মানে এবার তারা বিয়ে করে নেবে। আর এর মধ্য দিয়ে এই মুভিটার এখানে সুন্দর একটা হ্যাপি এন্ডিং হয়। এই গল্পটাতে আমাদের যে কয়েকটা ক্যারেক্টারকে দেখানো হয়েছিল শেষ পর্যন্ত তারা নিজেদের পার্টনারকে খুঁজে পেয়েছিল, এবং এইভাবে এই কোরিয়ান অসাধারণ রোমান্টিক ড্রামার সুন্দর একটা হ্যাপি এন্ডিং হয়। আশা করছি এই মুভির এক্সপ্লেন তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারো, আর এরকম রোমান্টিক মুভি যদি তোমরা আরো দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো।